তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা আই আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতা নিয়ে আজকে আমি একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি। যারা আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির ডেমো করবেন মনে করছেন এবং কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেস্ট হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। তামান্না বলো তো আজকে তারিখ কত? হ্যাঁ ঠিক বলেছ, 19/1/2026। আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? দশম। আজকের বিষয় হবে বাংলা। আচ্ছা রাম রহিম, তোমরাকে আমি ক্লাসে আসার সময় দেখলাম তোমরা নিজেরা একে অপরের সঙ্গে মারামারি করছিলে, কেন? কেন মারামারি করছিলে বলো, কেন মারামারি করছিলে? তো আর এইভাবে কেউ আর মারামারি করবে না নিজেদের মধ্যে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটা গল্প বলবো। গল্প ঠিক না, কবিতা। এই যে আমাদের নিজেদের মধ্যে মিল থাকে না, এবার নিজেদের মধ্যে মিল না থাকার কারণে পাশের বাড়ির লোকের সুবিধা হয় না। তো এখানে ব্যাপারটা সেটাই। আমরা যদি নিজেদের মধ্যেই যদি মারামারি করতে ব্যস্ত থাকি, তাহলে আমাদের যারা ক্ষতি চায় তারা তো চাইবে আমাদের ক্ষতি করার, এবং ওরা তো এটাই চাইবে যে আমাদের মধ্যে যাতে মিল না থাকে। তো সেই জন্য আজকে তোমাদেরকে আমি একটা কবিতা পড়াবো। কবিতার নাম কি জানো? আই আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে কবিতার নাম হচ্ছে আই আরো বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকি। কবিতাটা লিখেছেন কবি শঙ্খ ঘোষ। কি বললাম? শঙ্খ ঘোষ। তবে মনে রেখো এটা কিন্তু তার প্রকৃত নাম না, প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। এটা একটু প্রত্যেকে মাথায় রাখবে, চিত্তপ্রিয় ঘোষ। এবং তিনি কিছুদিন আগে মারা গেছে করোনা কালে, এটাও আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। এই কবিতাটা নেওয়া হয়েছে জলি পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে। কি বললাম? জলি পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এই কবিতায় আমরা কি বার্তা পাচ্ছি? আচ্ছা এই যে আই আরো বেঁধে বেঁধে থাকি, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের সবাইকে এক হতে হবে। সে একটা কৃষকের 3টে ছেলে ছিল, ছেলেদের মধ্যে ঝামেলা ছিল, ভাই ভাই মিল ছিল না, তাই একটা কৃষক যেমন তাদের লাঠি ভেঙে পরীক্ষা করেছিল। তার মানে কি? এটার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে একতাই বল, তাই না? তো এই কবিতার মূল মন্ত্র হচ্ছে সেটা, একতাই বল। কারণ আজকে আমরা যদি এক থাকি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি এক থাকি, তাহলে আমাদেরকে কোনো বিরোধী শক্তি পরাস্ত করতে পারবে না। কিন্তু আমাদের মধ্যেই যদি বিপদ থাকে, আমাদের মধ্যেই যদি মিল না থাকে, তাহলে বিরোধী শক্তির সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদেরকে পরাস্ত করতে, মানে যে কোনো মুহূর্তে আমাদের পরাস্ত করে দিতে পারে, তাই না? তো এইরকমই কিন্তু একটা বার্তা নিয়ে কিন্তু আমাদের কবি কিন্তু আজকে আমাদের একটা খুব সুন্দর একটা কবিতা উপহার দিয়েছে। তো চলো আমরা দেখি আদৌ কবিতার মধ্যে কি বলেছে। আমরা তো প্রত্যেকে জানি যে আমাদের দিক হচ্ছে 10টা, 10 দিক। কিন্তু আমরা সাধারণত 4টে দিকের সঙ্গে পরিচিত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তো আমরা এখানে মোটামুটি 10টা দিক না, আমাদের 4টে দিক নিয়েই হবে। আমাদের এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ, এটা হচ্ছে ডান, আর এটা হচ্ছে বাঁ। বোঝা গেল কি বললাম? কেন বললাম বলতো? কারণ এখানে আমাদের চতুর্দিকের কথা বোঝাচ্ছি। এই 4টে দিকের মাধ্যমে আমরা চতুর্দিক এই সীমানাটাকে উল্লেখ করছি। দেখো কবিতা শুরুতেই একটা কথা বলেছে, আমাদের ডান পাশে কি রয়েছে? ধস। বায়ে কি রয়েছে? গিরিখাদ। আর মাথার উপরে কি রয়েছে? বোমারু। আর পায়ে পায়ে অর্থাৎ নিচে রয়েছে হিমানির বাঁধ। আমরা এগুলো দেখতে পাচ্ছি তো, হিমানির বাঁধ রয়েছে। তাহলে এই 4টে দিকে 4 রকম ভাবে বাধা পাচ্ছি। দেখো আমি ডান পাশ দিয়ে যখন যাচ্ছি তখন ধস পাচ্ছি, আবার বাইরে যাচ্ছি তখন কিন্তু আমি গিরিখাদ পাচ্ছি। পাচ্ছি তো? আবার ভাবছি যে আমি এদিক দিয়ে যেতে পারছি না, তাহলে এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যেতে পারছি না তখন নিচ দিয়ে যাই। তার মানে কি একটা চতুর্দিকে কিন্তু আমরা একটা বাধার সম্মুখীন হচ্ছি। তার মানে কি আমাদের কোনো আর পথ নেই। আবার আমাদের যে বাড়িঘর ছিল, সেই বাড়িঘরগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়ে গেছে? এই যুদ্ধের কারণে। তার মানে এই আমাদের বাড়িঘর যেগুলো ছিল সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। কেন? যুদ্ধের কারণে। আমাদের কোনো আর বাড়িঘর কিচ্ছু নেই,
আমাদের ঘর বাড়ি সব উড়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যখন আর কিছুই হারাবার নেই, দেখো যা হারার হারিয়ে গেছে, আমাদের তো নতুন করে হারাবার কিছু নেই, তাহলে আমাদের একবার শেষ চেষ্টা করতে অসুবিধাটা কি? তো তাই কবি সবার উদ্দেশ্যে বলছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। শিশুদের সব চারিদিকে নাকি ছড়িয়ে রয়েছে, শিশুদের সব। আচ্ছা, শিশুদের সব, সব কথার অর্থ কি? মৃতদেহ। সব কথার অর্থ কি বললাম? মৃতদেহ। তাহলে চারিদিকে শিশুদের সব অর্থাৎ মৃতদেহ ছড়িয়ে রয়েছে, মানে বলতে চাইছে আমরা যদি আজকে যদি নিজেদেরকে এই ভুল সংশোধন করে না বেরিয়ে আসতে পারি, তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্ম শিশুরা, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে এদের ভবিষ্যৎটাও অনিশ্চিত হয়ে যাবে। এবং এদের মৃতদেহ ছড়িয়ে রয়েছে, তো এই মৃতদেহ ছড়িয়ে থাকা দেখে কি আমরা এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবি কিন্তু একটা প্রশ্ন তুলছে, অর্থাৎ একটা কোশ্চেন কিন্তু আমাদের উদ্দেশ্যে করে দিচ্ছে। ওরা প্রতিবাদের ভাষা জানে না, ওরা মানে নির্বোধ, মানে ওদের এখনো বোধ বৃদ্ধি কিছু হয়নি। তা আমরা তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা তো ভালো মন্দ বুঝি, তাহলে আমরা কেন সবাই এক হয়ে বিরুদ্ধ মানে বিরোধী শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারছি না? তাহলে আমরাও কি এই শিশুদের মতো মৃত্যুবরণ করব? কবি কিন্তু এখানে কিন্তু প্রশ্ন করছে। তাই কবি বলছে না, আমরা মৃত্যুবরণ করতে চাই না। তাই এই বিরোধী শক্তির হাত থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? আয় আরো বেঁধে বেঁধে থাকি, তাই না? আয় আরো বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকি। তারপরে কবি একটু আক্ষেপের সুরে বলছে, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস সেটা তো চোখ মুখ ঢাকা। তার মানে এই যে কথাটা বলেছে কবি কিন্তু খুব মর্মাহত হয়ে কথাটা বলেছে। আমি এখন যদি তোমাকে প্রশ্ন করি যে তাজমহল কে বানিয়েছে, তোমরা সবাই একবার উত্তর দিবে কে? শাহজাহান, তাই না? কিন্তু শাহজাহানকে কি কেউ ইট ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে দেখেছে? নিশ্চয়ই নয়। বয়ে নিয়ে গেছিল কারা? রাজমিস্ত্রি, লেবার শ্রেণীর সাধারণ মানুষরা। কিন্তু দেখো তো ইতিহাসের পাতায় তাদের কোনো অধিকার নেই। তার মানে ইতিহাসটা শুধু কাদের হয়? রাজাদের হয়, প্রভাবশালী ব্যক্তিদের হয়, তাই না? সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। ইতিহাসটা এমন যেন ভিক্ষাবৃত্তির মতো ইতিহাস হয়ে গেছে, মানে ওরা তাদের নিজেদের মন মতো করে ইতিহাসকে তৈরি করছে, যেন আমাকে যেমন ভিক্ষা দিচ্ছে যে হ্যাঁ ইতিহাসের পাতায় তুমি একটু অল্প ঠাঁই পাবা। সেজন্য কবি বলছে আমাদের ইতিহাসটা হচ্ছে কেমন? চোখ মুখ ঢাকা আছে, কিন্তু সেটা লোকচক্ষুর আড়ালে। সেই জন্য কবি কিন্তু এটা ব্যঙ্গ করে কথাটা বলেছেন। দিয়ে কবির মনে প্রশ্ন যাচ্ছে, আচ্ছা পৃথিবী কি বেঁচে আছে? পৃথিবী কি বেঁচে আছে না মরে গেছে? মানে না, পৃথিবী মনে হয় মরে গেছে। একবার বলছে মরে গেছে, আবার বলছে বেঁচে আছে। তার মানে কবির কিন্তু একটা সংশয় যাচ্ছে যে আমরা কেমন পৃথিবীতে বাস করছি, যে আমরা নিজেদের মধ্যে একতা করে তুলতে পারছি না, আমরা বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছি না। কবি কিন্তু এইরকমই কিন্তু একটা বার্তা কবি কিন্তু দিতে চাইছে। আবার কবি আহ্বান করছেন, আমাদের আর হারাবার কিছু নেই, তবুও তো আমরা কজন আছি বাকি। আমরা ধরে নিলাম যে আমরা সবাই মরে গেলাম, আমাদের সংখ্যাটা হয়তো খুবই কম। দেখো শুভবুদ্ধি শক্তি মানুষের সংখ্যা সব সময় কম হয়, এবং বিরুদ্ধ শক্তি যারা নেগেটিভ চরিত্র তাদের কিন্তু সংখ্যাটা বেশি হয়। তো শুভবুদ্ধি সম্পন্ন যারা রয়েছে তারা হয়তো আমরা কজন তো এখনো বেঁচে আছি, তো আমরা চলো না সেই কজন মিলে আবার নতুন ভাবে একটা দিশার আলো দেখি। তো এখানে কবি কিন্তু সেই বার্তায় কিন্তু দিয়েছে, তবুও তো আমরা কজন আছি বাকি। আমরা হয়তো ধরে নিলাম যে আমরা মরে গেছি, তো আমরা ভিখারির মতো 12 মাস ধরে কি এইভাবে থাকবো নাকি? নিশ্চয়ই নয়। তাহলে আমাদেরকে এর হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে। আর এই প্রতিরোধ ক্ষমতা গড়ে আমরা তখনই তুলতে পারবো যখন আমাদের মধ্যে মিল থাকবে, আমাদের মধ্যে একতা থাকবে। তাই কবি কবিতা শেষে বলেছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো তোমাদের দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।